মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কর্নেল অলির মধ্যে তো অনেক মানে আমরা তুলনা করলে তো আমি তো মির্জা ফখরুলকে তো মাচ মাচ বেটার ক্যান্ডিডেট মনে করি। কারণ কর্নেল অলির তো কোনো নীতি নাই, তাই না? মানে যে কোনো লোকে জামাতে ইসলামী করতে পারে, উনিও করেছেন। এখন আমাদের দেশে তো এমন কোনো আইন নেই যে আপনি দল বদলাতে পারবেন না। কিন্তু উনি এই যে একটা তার সঙ্গে যে একটি উনি জানেন যে উনি রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরে উনি ক্যান্ডিডেট হলেন, তাই না? তো এটা সেজন্য তাকে দায়ী করবেন কেন? তার জন্য তাকে আমি দায়ী করি না, তাকে পুরোটাই দায়ী করতে হ্যাঁ পারেন। না, পুরো সিস্টেমটাই যে জিতবেন তার তো কোনো গ্যারান্টি ছিল না, 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 না। আমি এইটা বলতেছি যে তার জামাতে যোগ দেওয়া এবং তারপর ক্যান্ডিডেট হওয়া, এই টোটাল জিনিসটার পেছনে আমার আমি একটা রহস্যের গন্ধ পাই। আপনি ধরে নেন মির্জা ফখরুল প্রেসিডেন্ট হয়েছেন বা হবেন, ওনার কাছে আপনি এক্সপেক্ট করেন কি কদ্দূর এই চেঞ্জ সিচুয়েশনে? না, না, ওনার কাছে আমি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে দল নিরপেক্ষতা। অর্থাৎ এখন কথা হচ্ছে এই দল নিরপেক্ষ অবস্থানটা সরকারি দল অ্যাকসেপ্ট করবে কিনা, সেটা একটা প্রশ্ন। আমরা জানি যে এর আগে তাদের একটি সমস্যা হয়েছিল বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে। আমরা যেটা শুনি বা জানতে পেরেছি যে বদরুদ্দোজা চৌধুরী এটা নিরপেক্ষ অবস্থানে নিতে গিয়েছিলেন। তো নিরপেক্ষ অবস্থানে নিতে গিয়ে তিনি কি করলেন, তিনি ওই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে তিনি ওই জিয়াউর রহমানের সমাধিতে যান নাই, বা তার ওই ভাষণে হয়তো সেইভাবে জিয়াউর রহমানের প্রশস্তি গান নাই। তো এই জিনিসগুলো তো বিএনপির কাছে গ্রহণযোগ্য ছিল না। তো ফলে একটা পর্যায়ে এসে বদরুদ্দোজা চৌধুরীকে সরে যেতে হলো। কিন্তু তখন কনস্টিটিউশনে এমন প্রভিশন ছিল যে সব কিছুই তো প্রধানমন্ত্রীর অফিস থেকে ঠিক করে দেওয়া হয়। এই যে রাষ্ট্রপতি যে সংসদে ভাষণ দেন সেটা তো লিখে দেওয়া হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে, এবং সেটা রাষ্ট্রপতি পাঠ করেন। এটা রাষ্ট্রপতির ভাষণ না, উনি হচ্ছেন এই ভাষণের পাঠক। এভাবেই হয়ে আসছে, কিন্তু সেখানে তিনি একটু ব্যত্যয় হয়েছিল তার সময়। এখন ধরেন ওইটা হচ্ছে 2001-এর পার্লামেন্টের কথা। এর মধ্যে এরকম কিছু এই পার্লামেন্টে 20-25 বছর পেরিয়ে গেছে। 20-25 বছর পরেও বিএনপির মধ্যে কোনো পরিবর্তন এসছে কিনা, অথবা বিএনপির পক্ষ থেকে বিএনপি দলের মনোনয়ন নিয়ে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি যদি হওয়ার পরে তিনি সেই অবস্থানটা রাখতে পারবেন কিনা, এটা তো তার ভাষণ শুনলেই বোঝা যাবে। আপনার দলীয় নেতার বন্দনা দিয়ে যদি ভাষণ শুরু হয় তাহলে বুঝতে হবে যে আমরা একটা অশ্বডিম্বই পেলাম। আপনি কি আশা করেন যেরকম হতে পারে? আমি তো মানে জ্যোতিষ না, বলতে তো পারবো না কার মনে কি আছে। আরেকটা জিনিস হচ্ছে, যে পরিমাণ মানে দায়িত্ব বা ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হবে এর প্রস্তাবিত সংবিধান সংশোধনের যেগুলো আছে, সেই অনুযায়ী উনি যদি অ্যাক্ট করতে পারেন প্রধানমন্ত্রীর অফিসের পছন্দের বাইরে গিয়ে, তাইলে একটা বিষয় আছে। আর তিনি সেটা না পারেন তাইলে আবার আমরা ওই আগের অবস্থানেই থাকবো। আপনি তো এইটার বিবেচনা তুলনামূলক বিচার করবো যেটা বলছি। আপনি যদিও বলেছেন কর্নেল অলি সম্পর্কে, কিন্তু এই জায়গাতে বিচার করলে আপনি মির্জা ফখরুল এবং অলি আহমেদ কাকে কত মার্কস দেবেন বা কাকে কিভাবে দেখবেন? না, না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কর্নেল অলির মধ্যে তো অনেক মানে আমরা তুলনা করলে তো আমি তো মির্জা ফখরুলকে তো মাচ মাচ বেটার ক্যান্ডিডেট মনে করি। কারণ কর্নেল অলির তো কোনো নীতি নাই, তাই না? মানে যে কোনো লোকে জামাতে ইসলামী করতে পারে, উনিও করেছেন। এখন আমাদের দেশে তো এমন কোনো আইন নেই যে আপনি দল বদলাতে পারবেন না। কিন্তু উনি এই যে একটা তার সঙ্গে যে একটি
উনি জানেন যে উনি রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরে উনি ক্যান্ডিডেট হলেন, তাই না? তো এটা সেজন্য তাকে দায়ী করবেন কেন? তার জন্য জামাত তাকে আমি সহ দায়ী সব করি না, জোট তাকে পুরোটাই দায়ী করতে হ্যাঁ, পারেন। না পুরো বদরুল হায়দার সিস্টেমটাই চৌধুরী যে জিতবেন তার তো না কোনো গ্যারান্টি ছিল না না। না 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 আমি এইটা বলতেছি যে তার জামাতে যোগ দেওয়া এবং তারপর ক্যান্ডিডেট হওয়া, এই টোটাল জিনিসটার পেছনে আমার জি। আমি একটা রহস্যের গন্ধ পাই।